আমার দেশের মানুষের পক্ষে কথা বলা যদি গুজব হয়, আমি হাজারবার গুজবটা করতে চাই। আমার মানুষ, আমার সীমান্তের ভূখণ্ডের জন্য যদি গুজব হয়, করতে চাই আমি গুজব। যে সীমান্ত, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি, মায়ানমারের সাথে খুব অল্প সীমান্ত, কিন্তু এই অল্প সীমান্ত দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য যে পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে আসে, সেই ইয়াবা আমরা বন্ধ করতে পারি না কেন? আর এই মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমার দেশের নৌবাহিনী তাদেরকে গার্ড করে স্কট করে নিয়ে গেল না কেন? কেন যখন গোলাগুলি শুরু হলো আমার বিজেপি এবং আমার কোস্ট গার্ড সেখান থেকে চলে আসলো, নিরাপদ দূরত্বে চলে আসলো আমার সীমা, আমার এই সেন্ট মার্টিনের মানুষগুলোকে রেখে? এগুলো কি গুজব? ঈদের দিনে, আমাদের ঈদের দিনে তারপরে কি করে কয় গুলি করে সীমান্ত মানুষ হত্যা করা হয়? এগুলো বলতে গেলে বলবেন যে আমরা বিরোধিতা করছি। না, এগুলো বিরোধী নেই। ভূখণ্ডের 10,000 মানুষ কেন এক সপ্তাহ বা সপ্তাহের অধিককাল অনিরাপদ অবস্থায় অবস্থান করবে? সেখানে কেন তাদের পাশে আমার বিজিবি থাকবে না, আমার কোস্টগার্ড থাকবে না, আমার নৌবাহিনী থাকবে না, এবং তারা কেন তাদের রুচি রোজগার থেকে বঞ্চিত হবে? এটি আমার প্রশ্ন, এটি আমার প্রশ্ন। গুজব ছড়ানোর কিছু, এটা হলো বাস্তবতা। কোনো শিক্ষিত মানুষ, কোনো লেখাপড়া জাননেওয়ালা মানুষ, যিনি বিবেকমান মানুষ, খবর পড়েন, টেলিভিশন দেখেন, নিউজ পেপার পড়েন, তিনি এই কথাটা অস্বীকার করার কোনো ক্ষমতা নাই যে সেনাবাহিনী সেখানে খাবার নিয়ে যায়নি 7 দিন 6 দিন, বিজেপি যায়নি, কোস্টগার্ড যায়নি, 9 দিন পর খাবার নেওয়া হয়েছে। 9 দিন পরে এই কথা বলার যদি গুজব হয়, তাহলে আমার কিছু করার নেই। আজকে সমস্ত পত্রিকায় খবরগুলো দেখছিলাম খুব ধৈর্য সহকারে, আমি কি মিথ্যা বললাম কিনা, বা আমি অসত্য কোনো প্রচার করলাম কিনা। আমার দেশের মানুষের পক্ষে কথা বলা যদি গুজব হয়, আমি হাজারবার গুজবটা করতে চাই। আমার মানুষ, আমার সীমান্তের ভূখণ্ডের জন্য যদি গুজব হয়, করতে চাই আমি গুজব। আমি আজকে এত বড়, আমি এগুলো কথা বলতে চাইনি আজকের দিন, আগামীকাল ঈদ, আমি বলতে চাইনি। আমার প্রশ্ন হলো যে আমার দেশের ভেতরে একটা রাষ্ট্র, একটা সরকারের পররাষ্ট্রনীতি যদি কতটা দুর্বল হলে, যে উপর্যুপরি গত 3-4 মাস আগে মোটর সেল আসলো, 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করতে হলো। শিক্ষা প্রতিষ্ঠান, আপনার মনিরা জানার কথা, 2 জন নিরপরাধ মানুষ মোটর সেলে নিহত হলো এই জায়গায়। এই আমাদের যে সীমান্ত, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি, মায়ানমারের সাথে খুব অল্প সীমান্ত, কিন্তু এই অল্প সীমান্ত দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য যে পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে আসে, সেই ইয়াবা আমরা বন্ধ করতে পারি না কেন? এই ছোট্ট একটা সীমান্ত, এখানে যে বিজেপিকে আমরা রাখি পাহারা দেওয়ার জন্য, যদি প্রশ্ন করি তারা কি রক্ষক হয়ে কি ভক্ষকের কাজ করছে? নাহলে আমার যুব সমাজ কেন ধ্বংস হচ্ছে আজকে? আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কেন ধ্বংস হচ্ছে? আমার প্রশ্ন সেই জায়গায়। আর আমার বললেন যে আমেরিকা নৌঘাটি বানাতে চায়। দেখেন, আমি একটা পড়ছিলাম সমুদ্র বিজ্ঞানের একজন প্রফেসর এবং সাবেক সচিব শহীদুল হক সাহেব, যিনি শহীদুল হক সাহেব সাবেক সচিব, মেজর জেনারেল শহীদুল হক সাহেব, উনি বলছেন যে এটি এত ছোট্ট একটি প্রবাল দ্বীপ, যেটা একটু ঝড়েই এটা বিলীন হয়ে যেতে পারে, একটি জলোচ্ছ্বাসেই বিলীন হয়ে যেতে পারে যে কোনো সময়। এবং এই দ্বীপের 9 কিলোমিটার লম্বা এবং 1/2 কিলোমিটার ব্যাসার্ধ এই দ্বীপটি, একটা ভঙ্গুর দ্বীপ। সেই দ্বীপে আমেরিকার নৌবহর, একটি নৌবহর স্থাপন এই দ্বীপের চেয়েও অনেক বড়। এবং যদি এই দ্বীপ যদি নৌঘাটি করা যেত বা বিমান ঘাটি করা যেত, তাহলে বাংলাদেশ এতদিন পর্যন্ত কেন করেনি? আমাকে এই প্রশ্ন জবাব দেন তো। কারণ আমেরিকা কোনোদিন প্রকাশ্যে বলেছে এটা আমাকে দিতে হবে, এরকম কোনো লিখিত একটি কাগজ কি কালাম ভাই দেখাতে পারবে? একটি স্টেটমেন্ট কারো বলতে পারবে? এগুলো তো ওই যে বললাম না, এক এক সময় এক এক রকমের সব ওহি নাজিল হয় সরকারের পক্ষ থেকে। এই গুজবটা তো সরকার ছড়ায়। সরকার কেন সেদিন বলল যে এই বেলটাকে কেন্দ্র করে কিছু বিজাতীয় শক্তি তারা এখানে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়? এটি এই ধরনের কোনো লিখিত তথ্য প্রমাণ থাকলে জাতি হিসেবে আমাদের জানার অধিকার আছে যে কারা, কোন রাষ্ট্র, কি কারণে এখানে খ্রিস্টান রাষ্ট্রটা বানাতে চায়, সেটি আপনি বলবেন না? এর আগে বেনন সাহেব পার্লামেন্টে বললেন যে আমেরিকা এই মায়ানমারের এই সেন্ট মার্টিনকে নিয়ে এখানে সামরিক বিমান ঘাঁটি তৈরি করতে চায়। তারপরেই আমেরিকান পররাষ্ট্র দপ্তর থেকে বলা হলো, ওপেন বলা হলো যে আমরা এ ধরনের কোনো আবদার, কোনো দাবি, কোনো প্রপোজাল আমরা সরকারের কোনো পর্যায়ে প্রকাশ্যে গোপনে কোনো জায়গায় দেয়নি। তারপর আর কোনো বক্তব্য নেই। তাহলে আপনি যে গুজব ছড়াচ্ছেন, গুজব ছড়া মানুষকে উত্তপ্ত করছেন। আমার প্রশ্ন গুজব নাই, কেন আমার দেশের নাগরিকরা এই 10,000 নাগরিক জীবিকা জীবন থেকে থাকলো? কেন আমার দেশের অসামরিক যে নৌযানগুলো, স্পিডবোট, সেই স্পিডবোটে গুলি করা হলো? কারা করলো? আরাকান করুক আর জানতা করুক, করছে তো কেউ, তার পাল্টা কোনো জবাব আসলো না কেন? আমার এই মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমার দেশের নৌবাহিনী তাদেরকে গার্ড করে স্কট করে নিয়ে গেল না কেন? কেন যখন গোলাগুলি শুরু হলো আমার বিজেপি এবং আমার কোস্ট গার্ড সেখান থেকে চলে আসলো,
নিরাপদ দূরত্বে চলে আসলো আমার সীমা, আমার এই সেন্ট মার্টিনের মানুষগুলোকে রেখে। এগুলো কি গুজব? এগুলো তো বাস্তবতা। এগুলা আর একটি কথা দেখেন যে আমরা শুধু কারু, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে বিএনপি কি বললো, আওয়ামী লীগ কি বললো, তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে আমার সেন্ট মার্টিনের বাসিন্দারা কি বললো, আমার দেশবাসী কি বললো, আমার দেশবাসী এটা নিয়ে কি ভাবে, সেটি হলো বড় কথা। তা আজকে এগুলা কি আমার আওয়ামী লীগ বিএনপি কি কোনো মুখ্য বিষয়? বিষয়টি হলো যে আমার রাষ্ট্রে যারা যেন তেন প্রকারের যে সরকারটি 15 বছর এই ক্ষমতা দখল করে আছে, তারা কেন মাজা শক্ত করে চোখে চোখ রাখিয়ে এই কথার জবাব দিতে পারে না? কয়েকদিন আগেও তো পার্লামেন্ট জীবিত ছিল, এখনো বোধহয় পার্লামেন্ট জীবিত আছে। সেই পার্লামেন্টে আমার যে স্বরাষ্ট্রমন্ত্রী 300 ধারায় বিবৃতি উনি কেন দিলেন না? পার্লামেন্টে জাতিকে জানালেন না কেন? কোথাকে ওবায়দুল কাদের সাহেব তো যথার্থ ব্যক্তি নন এই বিষয়ে স্টেটমেন্ট করার, একদমই নন। উনি তো যোগাযোগ মন্ত্রী, রাস্তা নিয়ে স্টেটমেন্ট করবেন যে রাস্তায় মানুষ কি করে ভোগান্তি হচ্ছে, সারা রাত রাস্তা কি করে বন্ধ থাকছে, ব্রিজ কি করে বন্ধ থাকছে, কষ্ট হচ্ছে, রাস্তায় চাঁদাবাজি হচ্ছে, এগুলো নিয়ে উনি কথা বলবেন। রাস্তা দখল করে পশুর হাট বসছে, এগুলো নিয়ে কথা বলবেন। উনি কি রাষ্ট্রের কি বিবৃতি দেওয়ার জন্য উনি কি যথার্থ ব্যক্তি? এর জন্য পার্লামেন্ট যদি চলবল থাকে 300 ধারায় পার্লামেন্টে বক্তব্য দেবেন, 300 কি 500 মাউন্ট একটু কারেকশন করে দিন, সেই ধারায় উনি স্টেটমেন্ট দেবেন পার্লামেন্টে, স্টেটমেন্ট দেবেন 300 ধারায় পার্লামেন্টে বিবৃতি দেবেন সবিস্তারে। এটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্টেটমেন্ট দিতে হবে। 300 ধারায় উনি বিবৃতি, সেই 300 ধারায় তো বিবৃতি উনি দেননি। অথবা প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিবৃতি দেবেন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেবেন। ওবায়দুল কাদের সাহেব এই বিবৃতি দেওয়ার জন্য যদি রাষ্ট্রযন্ত্র যদি সঠিকভাবে যদি ফাংশন করতো, রাষ্ট্রযন্ত্র যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতো, তাহলে আজকে এই ওবায়দুল কাদের সাহেবের কথা নিয়ে আমাদের কথা বলতে হতো না। কেন আমরা ওনার কথা নিয়ে কথা বলবো? বিএনপি যদি অপপ্রচার করে থাকে বিএনপির সেই বিচার হবে। কিন্তু আমি আপনি যেটা বলছি সেটি তো অসত্য বলছি না, সেটা সত্য বলছি। সেই জায়গায় সবচেয়ে বড় কথা দেখেন, আপনি এই কথা বলছেন, আজকে আপনি কোন জায়গায় যাবেন? আপনি শুধু এই সীমান্তের কথা, ঈদের দিনে আমাদের ঈদের দিনে তারপরে কি করে কয় গুলি করে সীমান্ত মানুষ হত্যা করা, এগুলো বলতে গেলে বলবেন যে আমরা বিরোধিতা করছি। না, এগুলো বিরোধী না, এগুলো বাস্তবতা, এগুলো হলো বাংলাদেশের বাস্তবতা। আমি ছোট করে কয়েকটা কথা একটু বলি মনির ভাই। দেখেন আজকে আমরা কোন জায়গায় চলে গেছি। আপনি ইউনূস স্যারের কথা বলছেন, ইউনূস স্যারকে দিয়ে আপনি কি করবেন বলেন তো আমাকে? ইউনূস স্যার তো প্রতিহিংসার শিকার, উনি তো নিজে বলেছেন, প্রকাশ্যে বলেছেন, লোহার খাঁচায় ঢোকানো মানবাধিকারের লঙ্ঘন উনি বলেছেন। আমাকে একটা কথা বলুন তো, আপনি একজনই ইউনূসকে ধরার জন্য অস্থির হয়ে গেলেন, আপনি কেন বাংলাদেশের এরকম হাজারো হাজারো লোক যারা অবৈধ রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা তছরূপ করে কোটি কোটি টাকা সম্পদের মালিক হলেন, আপনি ধরেন না কেন? আপনি ধরছেন না কেন? দেশের সকল বন উজাড় হয়ে গেল। আমরা সুন্দরবনে দেখতাম, আমার বরগুনার ভাই এখানে আছেন, সুন্দরবনের বৃক্ষ দেখতাম। তারপর আমরা বান্দরবন খাগড়াছড়িতে, আমি যখন আজ থেকে 20 বছর 25 বছর পরে চমৎকার সবুজ পাহাড় দেখতাম, সেই পাহাড়ের রাস্তার দুধারে বিশাল বিশাল গাছ ছিল, সেই বৃক্ষগুলো কর্তন হয়ে গেল, পরিবেশ ধ্বংস হয়ে গেল। একজনকেও কি আমরা আইনের আওতায় আনতে পেরেছিলাম? আমরা পারিনি তো। আমরা জমিগুলা উজাড় হয়ে গেল, আমাদের ভাওয়ালের গড় দখল হয়ে গেল, আমরা পেরেছি। নদীগুলা দখলে দূষণে একেবারে মরা খালে পরিণত হয়ে গেছে, আমরা কি ধরতে পেরেছি? আমার গোটা রাষ্ট্রযন্ত্র এই দুর্নীতিবাজরা, এই সমস্ত গুটি কয়েক তো না, আপনি যে কথাগুলো বলছেন গুটি কয়েক তো না,